খবর শুনছেন আলটিমেট সংবাদ চ্যানেল থেকে। আজ জানিয়ে দেব আজকের 25টি বড় গুরুত্বপূর্ণ সংবাদ। প্রথমেই দেখে নিন প্রধান সংবাদ শিরোনামগুলো, তারপর থাকছে প্রতিটি খবরের বিস্তারিত। চলুন শুরু করা যাক। গোলমাল অতীত, সোমবার থেকেই চালু গুন্ডা দমন আইন। মুর্শিদাবাদে মনে করালেন মুখ্যমন্ত্রী, বার্তা হুমায়ুনকেও। সেবাশ্রয় চিকিৎসার ভুলে বাদ গিয়েছে পা, অভিষেক সহ 11 জনের বিরুদ্ধে রবীন্দ্রনগর থানায় অভিযোগ মহিলার। ডিম যেন না ছড়ে, আদালতের ধমক খেয়ে আর্জি অভিষেকের। কণ্ঠস্বরে নমুনা দিতে যাবেন, নইলে বাতিল হতো রক্ষা কবচ। রেজিনগরটা দেবেন তো, পরিবর্তে কি দেবেন ফলতা মডেলে বলে দিলেন শুভেন্দু। কালীঘাট তৃণমূলের আরও 12টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ। 1000 কোটিরও বেশি টাকা ছোঁয়া যাবে না। 10 লাখ না দিলে পচা ডিম মারবে, কোমরে দড়ি পড়াবে বলছে। বাঁচতে চেয়ে শ্রমিকের পা জড়িয়ে কাঁদলেন তৃণমূল নেতা। আয়ুষ্মান ভারতের সুবিধা যারা পাবেন না তাদের জন্য থাকছে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর। মমতার সঙ্গ ছাড়লেন প্রিয় কেষ্ট, ঋতব্রত তৃণমূলের বীরভূম জেলা সভাপতি হচ্ছেন অনুব্রত। মমতাকে সরানোর পরে রাজ্য কমিটি গড়ছে ঋতব্রত শিবির। তপসিয়ার রিসর্টে দুদিনের বৈঠক, ঠিক হবে জেলা নেতৃত্ব। 21শে জুলাই ভিক্টোরিয়ার সামনেই সভা করতে মরিয়া মমতা তৃণমূল। হাইকোর্টের দ্বারস্থ ডেরেক ওব্রায়েন। সুপ্রিম কোর্টে বিরাট নাটক, প্রধান বিচারপতিকে গালিগালাজ, কাগজ ছুঁড়ে মারলেন মামলাকারী। বন্ধুত্ব পাতিয়ে আস্থা অর্জন, তারপরই সর্বনাশ। নাবালিকা খুনের নীল নকশা তৈরি করেছিল বিকৃতকাম প্রভাসী। বারুইপুরে নতুন পুলিশ ফাঁড়ি, নির্যাতিতার পরিবারের দাবি মেনে শনিবার উদ্বোধন করবেন শুভেন্দু। 4 দিনেই পদক্ষেপ। বারুইপুরে গণপিটুনি ও পুলিশের ওপর হামলার ঘটনায় আরও 5 জন গ্রেফতার, ধৃত বেড়ে 35, বাকিদের সন্ধানেও তল্লাশি। প্রবীণ তৃণমূল নেতার মাথায় ডিম ফাটিয়ে বলেছিলেন সরকারি অর্ডার, দুদিনেই সুরবদল। কি বলছেন রামনগরের সেই বিজেপি নেতা? শনিবার বারুইপুরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী, তার আগে নির্দোষ ইন্দ্রজিতের দোআঁশলা বাড়ি মেরামতি প্রশাসনের। ভিনধর্মী যুবকের সঙ্গে প্রেম, নাবালিকার আত্মহত্যায় উত্তপ্ত বনগাঁ, আক্রান্ত 7 পুলিশ কর্মী। বাম আমলের পর প্রথমবার কলকাতায় 2 থানায় মহিলা ওসি। জ্যোতিষী থেকে কোটিপতি, তৃণমূল পঞ্চায়েত প্রধানকে ডিম থেরাপি, কাদা গোবর মাখালো জনতা। কাউকে ফোন করার দরকার নেই, ডু ইট নাও, মুর্শিদাবাদে পুলিশকে বড় নির্দেশ শুভেন্দুর। ব্যাংক অ্যাকাউন্টের তালা খুলতে ফের হাইকোর্টে গেল কালীঘাট তৃণমূল। এবার ইডির নির্দেশের বিরুদ্ধে, কাটছে না ফ্রিজ অস্বস্তি। টানা বৃষ্টি, দুর্ভোগ কলকাতা সহ 4 জেলায়। ভিআইপি রোডে ডুবলো গাড়ি, যানজটে ভোগান্তি। কদিন চলবে বর্ষণ, কি পূর্বাভাস? ক্যানেলের পাড়ে মিলল আদিবাসী বধূর নিথর দেহ, পালিতপুরে চরম উত্তেজনা, রাতেই গ্রেপ্তার 2। শ্রমমন্ত্রী অর্জুন সিং এর উদ্যোগে এবার হুগলিতে খুলছে 4টি জুট মিল, স্বস্তি কয়েক হাজার কর্মীর। সবসময় সস্তা নাও হতে পারে 20% ইথানল মেশানো পেট্রোল, মাইলেজ কিছু গাড়িতে 3 থেকে 5% কমতে পারে, জানালো কেন্দ্র। ত্রিপুরার 3 জেলায় বন্যা, ঘরছাড়া 11,000 মানুষ, 4,000-এর বেশি বাড়ির ক্ষতি, পরিস্থিতি অবনতির আশঙ্কা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে। হিংসা অতীত, আইনের শাসনই শেষ কথা। মুখ্যমন্ত্রী হিসেবে মুর্শিদাবাদে প্রথম সফরে গিয়ে বারবার এই বার্তাই দিলেন শুভেন্দু অধিকারী। নাম না করে বিধায়ক হুমায়ুন কবিরকে সাবধান করলেন। আবার নানা সরকারি প্রকল্পে অনিয়ম, ভুয়ো জন্ম শংসাপত্র দেওয়ার অভিযোগ প্রসঙ্গে সরকারি আধিকারিক এবং কর্মীদের হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে মুখ্যমন্ত্রী জানালেন আগামী সোমবার থেকে রাজ্যে চালু হয়ে যাচ্ছে গুন্ডা দমন আইন। তার কথায় ট্রেন বাস জ্বালানো, পুলিশকে মারধর, এসব এবার অতীত। নারী সুরক্ষা, পাচার রোধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। মামলার বিচার হবে দ্রুত। শমশেরগঞ্জ, ধুলিয়ানে যা হয়েছে সেসব আর হবে না, হলেই কড়া ব্যবস্থা। শুক্রবার বহরমপুরের রবীন্দ্র সদনে প্রশাসনিক বৈঠকের আগে রেজিনগরে তাকিপুর হাই মাদ্রাসা স্কুল মাঠে জনসভা ছিল মুখ্যমন্ত্রীর। প্রশাসনিক সভা থেকে আইন শৃঙ্খলা ইস্যুতে সরকারের কড়া মনোভাব প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। সভায় যাওয়ার আগে শুভেন্দু বলেন, এখানে কিছু ভাষণবাজি হয়েছে, কিন্তু বড় কোনো ঘটনা হয়নি। কোথাও পুলিশ খারাপ কাজ করলে কিংবা প্রশাসন খারাপ কাজ করলে আমাকে জানান, আমি ব্যবস্থা নেব। থানার সামনে গিয়ে কেউ বলবে এই করব ওই করব, কেউ বলবে জেলে 4700 লোকের জায়গা হয়, আমি তার থেকে বেশি লোক নিয়ে যাব। দয়া করে এইসব ভাষণবাজি আর করবেন না। শুভেন্দুর এই মন্তব্য যে আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান তথা বিধায়ক হুমায়ুনের সাম্প্রতিক মন্তব্যের প্রেক্ষিতে, তা বুঝতে অসুবিধা হয় না। সম্প্রতি মুর্শিদাবাদ থেকে লক্ষ্মীর ভাণ্ডারের বহু ভুয়ো প্রাপক ধরা পড়েছে। পাশাপাশি অন্তত 34টি ভুয়ো জন্ম শংসাপত্র দেওয়ার অভিযোগ উঠেছে।
প্রশাসনের বিরুদ্ধে। ওই প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর মন্তব্য, তদন্ত চলছে। যদি বিডিও এই কাজ করে থাকেন, বিডিওকে জেলে যেতে হবে। বিএমওইচ করলে তার চাকরি যাবে। আমরা আরজিকর কেসে 3 জন সিনিয়র আইপিএসকে যদি সাসপেন্ড করতে পারি, তার উপরে তো কেউ নয়, তাই ভরসা রাখতে পারেন। তিনি আরও বলেন, লক্ষ্মীর ভাণ্ডার, সংখ্যালঘু স্কলারশিপ সহ বিভিন্ন প্রকল্পের সুবিধাভোগীদের দেওয়া তথ্য যাচাই করতে গিয়ে দেখলাম অন্তত 600টি ভুয়ো। এই জেলায় বিভিন্ন সরকারি প্রকল্পে অধিকাংশই জাল, ব্যাপক দুর্নীতি হয়েছে। এবার আমরা ভালো করে নথি পরীক্ষা করছি, ব্যাংক অ্যাকাউন্টে আধার লিঙ্ক, কেওয়াইসি আছে কিনা, এসব দেখতে গিয়ে ভুয়ো উপভোক্তারা ধরা পড়ছেন। 2 মাস সময় দিন, ভেরিফিকেশনের কাজ হবে। ভুয়ো যারা ধরা পড়বে তাদের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে। সেবাশ্রয় শিবিরে চিকিৎসার ভুলে বাদ গিয়েছে পা, এমনটাই অভিযোগ তুলে অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ 11 জনের বিরুদ্ধে দক্ষিণ 24 পরগনার রবীন্দ্রনগর থানায় অভিযোগ করলেন এক মহিলা। মালতী বিশ্বাস নামে ওই মহিলার অভিযোগ, শিবিরে চিকিৎসার ভুলের কারণে তার বা পা খোয়া গিয়েছে। তিনি এখন 75% অক্ষম। পুলিশকে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার রবীন্দ্রনগর থানায় লিখিত অভিযোগ করেছেন মালতীর স্বামী প্রবীর কুমার বিশ্বাস। অভিযোগপত্র অনুসারে রোগিনী রবীন্দ্রনগরের বাসিন্দা। তার স্বামী জানিয়েছিলেন অস্ট্রিও আর্থারাইটিসের কারণে পায়ে ব্যথা হতো মালতীর। সে কারণে মহেশতলায় সেবাশ্রয় শিবিরে তিনি চিকিৎসা করাতে গিয়েছিলেন। সেখানে কিছু ওষুধ দেওয়া হতো তাকে, যা খেয়ে ব্যথা বেড়ে যায় বলে অভিযোগ। তিনি সেবাশ্রয়ে গেলে সেখান থেকে তাকে এমআর বাঙুরে রেফার করা হয়। অভিযোগকারীর দাবি, এমআর বাঙুরের চিকিৎসকেরা জানান তার স্ত্রীর পায়ের অবস্থা ভালো নয়। সেখান থেকে মালতীকে পার্ক সার্কাসের চিত্তরঞ্জনে পাঠানো হয়। শেষে ন্যাশনাল মেডিকেল কলেজে মালতীর পায়ের অস্ত্রোপচার হয়, বা পা বাদ দিতে হয়। সেবাশ্রয় নিয়ে এর আগেও বেনিয়মের অভিযোগ উঠেছে। গত সোমবার সন্ধ্যায় পারুলিয়া কোস্টাল থানার ভারপ্রাপ্ত আধিকারিকের কাছে অভিষেক সহ তার অনুগামীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ জমা দিয়েছেন বিজেপি নেতা তথা আইনজীবী অভিজিৎ দাস ওরফে ববি। অভিযোগে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে সাধারণ মানুষের চিকিৎসার জন্য বরাদ্দ ওষুধগুলি কেন এবং কী উদ্দেশ্যে মাটির নিচে লুকিয়ে রাখা বা নষ্ট করা হলো, তা নিয়ে একটি গভীর ও নিরপেক্ষ ফৌজদারি তদন্ত প্রয়োজন। গত 10ই জুন দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবার পুলিশ জেলার অন্তর্গত পারুলিয়া কোস্টাল থানার হিঞ্চেবেরিয়া গ্রামে মাটির নিচ থেকে বিপুল পরিমাণ ওষুধ উদ্ধার হয়। আদালতের নির্দেশ মেনে 15ই জুলাই বেলা 12টায় কণ্ঠস্বরে নমুনা দিতে যাবেন অভিষেক। তবে তাঁকে লক্ষ্য করে ডিম যেন না ছোড়া হয় তার নিশ্চয়তা চেয়েছেন তার আইনজীবী। কণ্ঠস্বরের নমুনা না দেওয়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভর্ৎসনা করেছে কলকাতা হাইকোর্ট। আদালতের নির্দেশ সত্ত্বেও কণ্ঠস্বরের নমুনা না দেওয়ায় তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভর্ৎসনা করল কলকাতা হাইকোর্ট। বিচারপতি সতর্ক করে বললেন, অবিলম্বে কণ্ঠস্বরের নমুনা দিয়ে অভিষেক তদন্তে সহযোগিতা না করলে আদালত তার রক্ষা কবচ প্রত্যাহার করে নেবে। সেক্ষেত্রে তার বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ বা গ্রেফতারিতে আর বাধা থাকবে না সিআইডির। অভিষেকের আইনজীবীর যুক্তি গ্রাহ্যই করেনি আদালত। আদালতের নির্দেশ মেনে আগামী 15ই জুলাই বেলা 12টায় ম্যাজিস্ট্রেটের কাছে কণ্ঠস্বরের নমুনা দিতে যাবেন অভিষেক। তবে কেউ যেন সে সময় তাকে লক্ষ্য করে ডিম না ছোড়ে তার নিশ্চয়তা চেয়েছেন তার আইনজীবী। আদালত জানায়, ডিম ছোড়া বন্ধ হওয়া দরকার, রাজ্যকে তা নিশ্চিত করতে হবে। নির্বাচনী প্রচার পর্বে ডিজে সংক্রান্ত মন্তব্যের কারণে অভিষেকের বিরুদ্ধে মামলা হয়েছে। সিআইডি তা তদন্ত করছে। এই মামলায় তদন্তের স্বার্থে অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে চেয়েছে রাজ্য পুলিশের গোয়েন্দা সংস্থা। আদালত জানিয়েছিল ওভিষেককে তদন্তে সহযোগিতা করতে হবে। তার বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ করতে পারবে না তদন্তকারী সংস্থা। কিন্তু কণ্ঠস্বরে নমুনা দিতে চান না অভিষেক। তার যুক্তি, ওই কণ্ঠস্বর যে তারই তা তিনি অস্বীকার করেননি, তাই নমুনা সংগ্রহ করে তা পরীক্ষা করার প্রয়োজনীয়তা নেই। গত বুধবার বিধাননগর আদালতে কণ্ঠস্বরের নমুনা দিতে যাওয়ার কথা ছিল অভিষেকের। আদালত তাকে হাজিরার নির্দেশ দিয়েছিল, কিন্তু তিনি হাজিরা এড়িয়ে যান দ্বিতীয়বারও। বুধবার সিআইডি আধিকারিকেরা তার জন্য 2 ঘন্টা অপেক্ষা করেছিলেন। আগামী 18ই জুলাই ফের তাকে হাজিরা দিতে বলা হয়েছে। এই সংক্রান্ত মামলা শুক্রবার হাইকোর্টে শুনানির জন্য ওঠে। বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চ অভিষেকের আইনজীবী অয়ন ভট্টাচার্যকে ভর্ৎসনা করে। বিচারপতির মন্তব্য, কখন কণ্ঠস্বরের নমুনা দেবেন, সবকিছুর একটা সীমা থাকা উচিত। তদন্তে সহযোগিতা না করলে আমি রক্ষা কবচ প্রত্যাহার করব। পুলিশের নোটিশে সাড়া দিয়ে তদন্তে সহযোগিতা করুন, না হলে মামলা খারিজ করে জরিমানা করব। অভিষেকের আইনজীবীর উদ্দেশ্যে বিচারপতি বলেন, রক্ষা কবচের নির্দেশ প্রত্যাহার করব, হ্যাঁ কি না উত্তর দিন, না হলে কণ্ঠস্বরের নমুনা দিয়ে আসুন। অভিষেকের আইনজীবী 2 মিনিট বলার সময় চান। তার সওয়াল, আমার মক্কেল স্বীকার করছেন সেটি তার কণ্ঠস্বর। গত 23শে জুন কণ্ঠস্বর নমুনা সংগ্রহের নির্দেশ দেওয়া হয়। আমার মক্কেল মন্তব্যে দায়বদ্ধতা স্বীকার করছেন। আমি একবারও দাবি করিনি কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের নির্দেশে রক্ষা কবচ রয়েছে। এই নির্দেশ নিয়ে আমার 2টি বক্তব্য রয়েছে। 1, নির্দেশ দেওয়ার সময় আমার মক্কেলের বক্তব্য শোনা হয়নি। 2, ওই নির্দেশে ঠিক
2. ওই নির্দেশ জারির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করা হয়েছে। বিচারপতি জানান, ভারতীয় সংবিধানের 226 ধারা অনুযায়ী অভিষেককে রক্ষা কবচ দেওয়া হয়েছিল। তদন্তে সহযোগিতা করাই ছিল তার শর্ত। সেই কারণেই ব্ল্যাঙ্কেট প্রোটেকশন দেওয়া হয়েছিল সাংসদকে। একই বিষয়ে বারবার মামলা করার জন্যও অভিষেকের আইনজীবীকে ভর্ৎসনা করেছে আদালত। বিচারপতি ভট্টাচার্যের মন্তব্য, একই বিষয়ে এই আদালত একটি নির্দেশ জারি করেছে, রক্ষা কবচ পেয়েছেন। অন্যদিকে একই বিষয়ে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নির্দেশকে চ্যালেঞ্জ করে নতুন মামলা করলেন। এটা কি ধরনের আচরণ? বিচার পদ্ধতির অপব্যবহার করছেন। আমার নির্দেশে স্পষ্ট বলা ছিল তদন্তে সহযোগিতা করতে হবে। ফলে তদন্তকারী সংস্থা যদি কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে চায়, সেটাও নির্দেশের মধ্যেই পড়ে। অভিষেকের আইনজীবী এরপর জানান, আদালতের নির্দেশ বুঝতে তার ভুল হয়েছে, আইনের ব্যাখ্যা বুঝতে পারেননি। মামলা প্রত্যাহারের অনুমতি চেয়েছেন তিনি। তবে এই কণ্ঠস্বরের নমুনা যাতে অন্য মামলায় ব্যবহার না করা হয়, সেই মামলাতেই যাতে তা সীমাবদ্ধ থাকে, সে বিষয়ে আদালতকে নির্দেশ স্পষ্ট করার আবেদন জানান অভিষেকের আইনজীবী। আদালত তা নিয়ে কোনো মন্তব্য করেনি। ডিম ছোড়ার বিষয়ে আদালত আগেই রাজ্য সরকারের বক্তব্য জানতে চেয়েছিল। শুক্রবার রাজ্যের উদ্দেশ্যে বিচারপতি ভট্টাচার্য বলেন, ডিম ছোড়ার ঘটনা বন্ধ হওয়া উচিত। জনতাকে নিয়ন্ত্রণ করা উচিত যাতে এই ধরনের ঘটনা না ঘটে। ডিম যাতে না ছোড়া হয়, রাজ্যকে নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন বিচারপতি। বিধানসভায় বিজেপিকে 209 করার চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রেজিনগরের কর্মী সভাতেই বেজে গেল উপনির্বাচনের ডঙ্কা। একই সঙ্গে নন্দীগ্রামে জয় যে এক প্রকার নিশ্চিত, তাও বললেন সোচ্চারে। তার সাফ কথা, নন্দীগ্রামটা আমার উপর ছেড়ে দিন, ওখানে কত ভোটে জিতবো আমি জানি, সীমা নেই, অনেক বড় ভোটে জিতবো। কিন্তু তার পাখির চোখ যে সংখ্যালঘু অধ্যুষিত রেজিনগরও, তাও বোঝালেন গোটা সভাতেই। সংখ্যালঘুদের কথা মাথায় রেখেই দিলেন গুচ্ছ গুচ্ছ প্রতিশ্রুতি। অকপটে সমবেত জনতার উদ্দেশ্যে বললেন, রেজিনগরটা দেবেন তো? একটা নয়, 2টো ব্রিজ দেব, পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরাবো, যত আবাস লাগে দেব, যা চাইবেন দুহাত ভরে দেব। নন্দীগ্রাম জিতে 208 বিধায়ক হবে বিজেপির। এবার সংখ্যাটা 209 হবে কিনা রেজিনগরের উপর নির্ভর করবে। রেজিনগরে ফুটবে পদ্ম। প্রসঙ্গত, 26 বিধানসভা ভোটে সংখ্যালঘু অধ্যুষিত রেজিনগর থেকে 1,23,000-এর বেশি ভোট নিজের পকেটে ঢুকিয়েছিলেন আম জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবির। ভোট শতাংশের বিচারে তা 51%-এর বেশি। সেখানে বিজেপির বাপন ঘোষ পেয়েছিলেন 64,000-এর কিছু বেশি ভোট। ভোট শতাংশের বিচারে তা প্রায় 27%। অন্যদিকে তৃণমূলের খাতায় ছিল 17%-এর কিছু বেশি ভোট। এবার সেই রেজিনগরেই বাকিদের ছাপিয়ে পদ্ম ফোটাতে চাইছেন শুভেন্দু। কার অহংকার ভাঙতে হবে নামটা বললাম না, তুলোধনা করলেন হুমায়ুন কবিরেরও। নাম না করেই বললেন, কাকে পাঠাবেন বিধানসভায়, যে ঝগড়া করবে, ধমকাবে, কমিউনিটির কথা বলবে, হিন্দু মুসলমান করবে, মন্দির মসজিদ করবে, না উন্নয়ন চাইবেন? হুমায়ুনের বিরুদ্ধে সুর আরও চড়িয়ে বলেন, দম্ভটা ভাঙতে হবে, অহংকারটা ভাঙতে হবে। কার অহংকার ভাঙতে হবে নামটা বললাম না, সমঝদারো কা ইশারা কাফি হ্যায়। নাম বললে অনেকে হিরো হয়, তাই নাম বলার দরকার নেই। এরপরই খানিক আশ্বাস দিয়ে খানিক অতীত মনে করিয়ে শুভেন্দু বলেন, উন্নয়ন যদি চান, হাতে কাজ, পেটে ভাত, মাথায় ছাদ, আরও স্কুল, আরও কলেজ, আরও রাস্তা, আরও ব্রিজ, ঘরে ঘরে জল, কৃষকের অধিকার, পরিযায়ী শ্রমিকরা বাড়ি ফিরবে যদি চান, তাহলে পদ্ম ফোটাতে হবে। 8 বিধায়ক দিয়েছেন, 9 জন চাই, রেজিনগরটা চাই। আপনাদের বন্ধু শুভেন্দু জানে কোনোভাবেই যে এই সরকার কোনো প্রকার হিংসার ঘটনাকেই সমর্থন করবে না, তা বলেছেন আগেই। পুলিশকে কড়া বার্তা দিয়ে বলেছিলেন, ধুলিয়ান, শামশেরগঞ্জ, বেলডাঙ্গা, রেজিনগর, শক্তিপুরের মতো ঘটনা ঘটলে কাউকে ফোন করার দরকার নেই। ভারতীয় ন্যায় সংহিতাতে যা বলা আছে, আপনি যে শৃঙ্খলিত বাহিনী ট্রেনিং নিয়ে এসেছেন, সেই অনুযায়ী ডু ইট নাও। পরিষ্কার খোলা ছুট দেওয়া হয়েছে। এদিন রেজিনগরের সভাতেও সেই সুরই ফের একবার শোনা গেল পুলিশমন্ত্রী শুভেন্দুর গলায়। তার কথায়, নারী, শিশু, কন্যাদের ওপর অত্যাচার কার্যত ব্যাধিতে পরিণত হয়েছে। এ ব্যাধিকে কি করে মুক্ত করতে হয় আপনাদের বন্ধু শুভেন্দু জানে। নারী নির্যাতন ঠেকাতে যে সরকার বদ্ধপরিকর, তাও সোচ্চারে বললেন শুভেন্দু। কিভাবে গোটা রাজ্যে পুলিশ নতুন রূপে সেজে উঠছে, তাও আরও একবার বলতে গিয়ে বলেন, থানায় থানায় মহিলা হেল্প ডেস্ক চালু হয়েছে, দুর্গা স্কোয়াড মাঠে নেমেছে। আপনারা বারুইপুরে পুলিশমন্ত্রীর ভূমিকা দেখেছেন, আরও দেখতে পাবেন। এরপরই পুলিশকে জোরালো বার্তা দিয়ে বলেন, আজই বলেছি, নারী নির্যাতন, ধর্ষণ, শ্লীলতাহানির যত পুরনো কেস আছে সব বের করুন। চার্জশিট না হলে তা করুন, এফআইআর না হলে তা করুন, ছাড়া হবে না কাউকে। হাতে নাতে ফল পাবেন। এদিন শুভেন্দুর মুখে বারবার শোনা যায় ফলতার কথা। আরও ভালোভাবে বললে ফলতা মডেলের কথা। যেভাবে জাহাঙ্গীরের দর্প চূর্ণ করে পদ্ম ফুটেছে ফলতায়, তাতে যে উচ্ছ্বসিত পদ্ম ব্রিগেড, তা বলার অপেক্ষা রাখে না। এবার তাহলে রেজিনগরে কার দর্প চূর্ণ হবে,
কারোর নাম যদিও মুখে আনেননি শুভেন্দু। অন্যদিকে বারুইপুরে যেভাবে পুলিশ দ্রুততার সঙ্গে অ্যাকশন নিয়েছে সে কথাও এদিন মনে করান শুভেন্দু। বলেন, ফলতার মানুষ কথা দিয়েছিল, রেখেছে। বারুইপুরের ওই ছোট্ট মেয়েটির পরিবারের লোকেরাও সংখ্যালঘু, ওনারা আমার উপর আস্থা রেখেছেন, বাকিরাও রাখুন, ফল হাতে নাতে পাবেন। হাইকোর্টের নির্দেশে 3টি ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে সাময়িক স্বস্তি মিললেও 24 ঘন্টা কাটতে না কাটতেই ফের ফ্যাসাদে কালীঘাট তৃণমূল। তদন্তের স্বার্থে এবার আরও 12টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ। মূলত সন্দেহজনক লেনদেনের অভিযোগ তুলে ঋতব্রত শিবিরের এক তৃণমূল বিধায়ক পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছিলেন। তার সেই রিপোর্টের ভিত্তিতেই প্রথমে 3টি এবং এবার নতুন করে আরও 12টি অ্যাকাউন্ট ফ্রিজ করা হলো। রাজ্য পুলিশ সূত্রে জানা গিয়েছে, তদন্তের প্রয়োজনে নতুন করে এই 12টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার জন্য সংশ্লিষ্ট বেসরকারি ও রাষ্ট্রায়ত্ত ব্যাংক কর্তৃপক্ষকে আবেদন জানানো হয়েছিল। পুলিশের সেই আইনি আবেদনের সাড়া দিয়ে অ্যাকাউন্টগুলির লেনদেন স্তব্ধ করেছে ব্যাংক কর্তৃপক্ষ। সব মিলিয়ে এ পর্যন্ত মোট 15টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ। রাজ্য পুলিশের দাবি, এই 15টি ব্যাংক অ্যাকাউন্টে সব মিলিয়ে 1000 কোটি টাকারও বেশি অর্থ রয়েছে। নতুন করে ফ্রিজ করা 12টি অ্যাকাউন্টের বিস্তারিত তথ্য ও বিগত দিনের লেনদেনের খতিয়ান চেয়ে সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষের কাছে নোটিশ পাঠিয়েছে পুলিশ। এর আগে পুলিশের নির্দেশে ফ্রিজ হওয়া প্রথম 3টি অ্যাকাউন্টে প্রায় 440 কোটি টাকা রয়েছে বলে জানা গিয়েছে। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হয়েছিল কালীঘাট তৃণমূল। বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য নির্দেশ দেন, দল আপাতত দৈনন্দিন কাজের জন্য ওই 3টি অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবে, তবে তার উপর আইনি নজরদারি বহাল করেছে আদালত। 10 লাখ টাকা না দিলে কোমরে দড়ি বেঁধে ঘোরানো হবে, মারা হবে পচা ডিম। বিজেপির এক কর্মীর বিরুদ্ধে এমনই তোলাবাজি ও হেনস্থার অভিযোগ তুলে পদ্ম শিবিরের জেলা কার্যালয়ে হাজির হলেন এক তৃণমূল নেতা। শুধু হাজির হওয়াই নয়, সেখানে উপস্থিত বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের পা জড়িয়ে ধরে রীতিমতো কান্নায় ভেঙে পড়লেন তিনি। বাঁশবেড়িয়া পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের এই আকুতিকে কেন্দ্র করে হুগলির রাজনৈতিক মহলে তীব্র শোরগোল পড়ে গেছে। অভিযোগকারী নেতার নাম কেশব দাস। তিনি বাঁশবেড়িয়া পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর। তার স্ত্রী রীতা দাসও ওই পুরসভারই কাউন্সিলর ছিলেন, যিনি সম্প্রতি নিজের পদ থেকে ইস্তফা দিয়েছেন। কেশব দাসের অভিযোগের তীর বাঁশবেড়িয়ারই এক বিজেপি কর্মী দেবজিৎ মুখোপাধ্যায় ওরফে রানার বিরুদ্ধে। প্রাক্তন কাউন্সিলরের দাবি, বিজেপি কর্মী দেবজিৎ তার কাছে অন্যায়ভাবে 10 লক্ষ টাকা দাবি করেছেন। এই বিপুল অঙ্কের টাকা দিতে অস্বীকার করায় তাকে সামাজিক হেনস্থার হুমকি দেওয়া হয়েছে। টাকা না দিলে এলাকায় কোমরে দড়ি বেঁধে ঘোরানো এবং গায়ে পচা ডিম ছোড়া হবে বলে ভয় দেখানো হচ্ছে। বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য হুগলি জেলা সফরে আসছেন শুনে নিজের অভাব অভিযোগ জানাতে সোজা বিজেপির জেলা অফিসে পৌঁছে যান কেশব। সেখানে জেলা কোর কমিটির বৈঠক শেষ করে শ্রমিক ভট্টাচার্য যখন ঘর থেকে বেরোচ্ছিলেন, তখনই হঠাৎ তার সামনে গিয়ে পায়ে লুটিয়ে পড়েন এবং পা জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদতে শুরু করেন কেশব দাস। রাজ্য সভাপতিকে ঘিরে থাকা বিজেপি নেতৃত্ব ও নিরাপত্তারক্ষীরা এই পরিস্থিতির জন্য বিন্দুমাত্র প্রস্তুত ছিলেন না। আকস্মিক ধাক্কা সামলে তড়িঘড়ি তারা ওই তৃণমূল নেতাকে সরিয়ে দেন। পরে কেশব সাংবাদিকদের মুখোমুখি হয়ে তার ওপর হওয়া হুমকির কথা জানান। ঘটনাচক্রে যার বিরুদ্ধেই তোলাবাজির অভিযোগ উঠেছে, সেই বিজেপি কর্মী দেবজিৎ মুখোপাধ্যায় ওরফে রানা সপ্তগ্রামের বিজেপি বিধায়ক স্বরাজ ঘোষের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত। নিজের ঘনিষ্ঠ অনুগামীর বিরুদ্ধে এমন বিস্ফোরক অভিযোগ ওঠায় ড্যামেজ কন্ট্রোলে নামতে হয়েছে বিধায়ককে। তিনি জানান, সাধারণত তৃণমূল নেতাদের কোনো কথার ওপর আমাদের বিশ্বাস বা ভরসা নেই। তা সত্ত্বেও যদি আমাদের কোনো বিজেপি কর্মী সত্যি টাকা পয়সা চেয়ে থাকেন এবং তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো প্রমাণ থাকে, তবে দলগতভাবে তার বিরুদ্ধে নিশ্চয়ই কড়া ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু যদি এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা উদ্দেশ্য প্রণোদিত হয়, তবে সেটাও আমরা শক্ত হাতে দেখব। বিষয়টি আমার কাছে এসেছে এবং আমি ব্যক্তিগতভাবে তদন্ত করছি। এই নিয়ে জেলা সভাপতির সঙ্গেও আমার বিস্তারিত কথা হয়েছে। শুক্রবার রেজিনগরে জনসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দুর ঘোষণা, আয়ুষ্মান ভারত যারা পাবেন না তারা পাবেন মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বীমা যোজনা। এই প্রকল্পে 5 লক্ষ টাকা পর্যন্ত বীমার সুবিধা পাওয়া যাবে। রাজ্যবাসীর স্বাস্থ্য বীমা নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানালেন, যারা আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পাবেন না তাদের মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমার আওতায় সুবিধা দেওয়া হবে। শুক্রবার রেজিনগরে জনসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দুর ঘোষণা, আয়ুষ্মান ভারত যারা পাবেন না তারা পাবেন মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা। এই প্রকল্পে 5 লক্ষ টাকা পর্যন্ত বীমার সুবিধা পাওয়া যাবে। আয়ুষ্মানের মতো সংশ্লিষ্ট বীমার সুবিধাও সারা ভারতে যে কোনো হাসপাতালে চিকিৎসার সময় মিলবে বলে জানিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীর কথায়, এই কার্ডের সুবিধা শুধুমাত্র এ রাজ্যে নয়, সারা ভারতে যাতে পায় সে ব্যাপারে নিশ্চিত করবে রাজ্য সরকার।
রাজ্য জুড়ে আয়ুষ্মান ভারত প্রকল্পে অন্তর্ভুক্তির কাজ চলছে। জেলায় জেলায় ফর্ম পূরণ করছেন সাধারণ নাগরিক। তবে যারা পূর্বতন সরকারের স্বাস্থ্য বীমা স্বাস্থ্যসাথীর সুবিধা পেতেন তারা সকলেই আয়ুষ্মান পাবেন কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন অনেকে। এর আগে নবান্ন থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন জুলাই থেকে রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হবে। নাম নথিভুক্তকরণের কাজ শুরু হয়েছে। জুলাই মাস থেকেই সরকারি স্বাস্থ্য বীমার কার্ড বিতরণ করাও সম্ভব হবে। যারা স্বাস্থ্যসাথী প্রকল্পের সঙ্গে যুক্ত ছিলেন তারাও আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন। তবে ধাপে ধাপে এগোবে গোটা প্রক্রিয়া। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছাড়লেন তার প্রিয় কেষ্ট। ঋতব্রত শিবিরের যোগ অনুব্রত মণ্ডলে। শুধু তাই নয়, আসল তৃণমূল শিবিরের বীরভূমের জেলা সভাপতি হচ্ছেন অনুব্রত। সূত্রের খবর, শুধু কেষ্ট নন, বীরভূমের দাপুটে চার নেতা কাজল শেখ, আশিস বন্দ্যোপাধ্যায়, অভিজিৎ সিংহ, প্রাক্তন মন্ত্রী চন্দ্রনাথ সিনহাও যোগ দিয়েছেন ঋতব্রত শিবিরে। এর ফলে কার্যত বীরভূমের দখল নিল আসল তৃণমূল। এ বিষয়ে অনুব্রতকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, আমার জ্বর, আগামীকাল কলকাতায় যেতে পারি। শক্তি পরীক্ষা করতে ঋতব্রত তৃণমূল শিবিরের জাতীয় কর্মসমিতির বৈঠক হচ্ছে তপসিয়ার বোটিং ক্লাবে। শুক্র শনিবার এই 2 দিন ধরে বৈঠকে চূড়ান্ত করা হচ্ছে আসল তৃণমূলের রাজ্য সভাপতি ও জেলা সভাপতিদের নাম। সূত্র মারফত খবর, বীরভূম জেলার দায়িত্ব পাচ্ছেন অনুব্রত। তৃণমূল আমলে গরু পাচার মামলায় জেলে গিয়েছিলেন অনুব্রত। তার জেলযাত্রার কিছুদিন পরে তাকে জেলা সভাপতি পদ থেকে সরিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরে তৈরি করেন কোর কমিটি। সেই কমিটির আহ্বায়ক হিসেবে রাখা হয়েছিল কেষ্টকে। জেল থেকে ফিরে কার্যত নিষ্ক্রিয় ছিলেন অনুব্রত। বিধানসভা নির্বাচনের পর উষ্মা প্রকাশ করে জানিয়েছিলেন তাকে কাজ করতে দেওয়া হয়নি। ভোটে নিষ্ক্রিয় ছিলেন তিনি। ততদিনে তৃণমূল 2 ভাগে ভাগ হয়ে গিয়েছে। আসল তৃণমূল হিসেবে দাবি করেছে ঋতব্রত শিবির। সে সময় প্রশ্ন ওঠে, তাহলে কি বীরভূমের বাঘ যোগ দেবেন ঋত শিবিরে? সেই সময় উত্তর না মিললেও এবার মিলল সেই খবর। ঋতব্রত শিবিরের বীরভূমের জেলা সভাপতি হচ্ছেন তিনি। আরও জানা গিয়েছে, ইতিমধ্যেই বীরভূমের দাপুটে 4 নেতা কাজল শেখ, আশিস বন্দ্যোপাধ্যায়, অভিজিৎ সিংহ, প্রাক্তন মন্ত্রী চন্দ্রনাথ সিনহাও আসল তৃণমূলের জাতীয় কর্মসমিতির সদস্য হয়েছেন। এবার ঋত শিবিরের বীরভূম জেলার সভাপতি হচ্ছেন অনুব্রত মণ্ডল। শুক্রবার ও শনিবার তপসিয়ার বোটিং ক্লাবে বিদ্রোহী তৃণমূলের 2 দিনের সম্মেলনের আয়োজন করা হয়েছে। ওই সম্মেলনে দলের রাজ্য নেতৃত্ব, বিভিন্ন শাখা সংগঠনের পদাধিকারী এবং জেলা নেতৃত্বের নাম চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। দল দখলের লড়াইয়ে কালীঘাটের থেকে আরও এক ধাপ এগিয়ে থাকতে চাইছে ঋতব্রত শিবির। তৃণমূলের চেয়ারপারসন পদ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে দেওয়া হয়েছে। গড়া হয়েছে নতুন ওয়ার্কিং কমিটি। সেই ওয়ার্কিং কমিটির বৈঠকে নতুন রাজ্য সভাপতি এবং জেলা সভাপতিদের নাম ঠিক করা হবে। গত মাসের 22 তারিখ নিউটাউনের একটি 5-তারা হোটেলে বৈঠক করেছিল বিদ্রোহী তৃণমূল। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে নাম লেখানো বিধায়কেরা ছাড়াও ছিলেন কলকাতা এবং অন্যান্য পুরসভার অনেক কাউন্সিলর। সেই বৈঠকে মমতাকে সরিয়ে দলের চেয়ারপারসন নিয়োগ করা হয় মধ্য হাওড়ার বিধায়ক অরূপ রায়কে। ঋতব্রত, জাভেদ খান এবং সন্দীপন সাহা হন সাধারণ সম্পাদক এবং আখরুজ্জামান আনসারি কোষাধ্যক্ষ। এছাড়া 30 সদস্যের ওয়ার্কিং কমিটিও গঠন করা হয়। এই তালিকা জাতীয় নির্বাচন কমিশনের কাছে জমা দিয়ে নিজেদের আসল তৃণমূল বলে দাবি করেছেন ঋতব্রতরা। পাল্টা চিঠি দিয়েছে কালীঘাটও। সেই মামলা এখন কমিশনের বিচারাধীন। এরই মাঝে দল বেঁধে গিয়ে মেট্রোপলিটনে অস্থায়ী তৃণমূল ভবনের দখল নিয়েছেন ঋতব্রতরা। দলের ওপর নিজেদের দাবি আরও পাকাপোক্ত করতে এবার রাজ্য জেলা কমিটি গড়ার কাজে তারা মনোযোগী। তপসিয়ার বোটিং ক্লাব রিসর্টে 2 দিনের বৈঠকে ঋতব্রত শিবিরের বিধায়কদের সঙ্গে জেলা স্তরের বেশ কিছু নেতা এবং বিধানসভা ভোটে হেরে যাওয়া কয়েকজন প্রার্থীও থাকবেন। সূত্রের খবর, সাংগঠনিক অভিজ্ঞতা এবং রাজনৈতিক দক্ষতার ভিত্তিতে ওই নেতাদের গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্ব দেওয়ার পরিকল্পনা রয়েছে। অরূপ রায় এদিন বলেন, আজ আমাদের জাতীয় কর্মসমিতির বৈঠক আছে। সেখানে আমরা রাজ্য সভাপতি এবং জেলা সভাপতিদের নাম ঠিক করব।